মামির কথা শুনে আমি অবাক হব নাকি খুশি হব বুঝে উঠতে পারলাম না। তার মাঝেই মামু বলে উঠল, ভূতের মুখে রাম নাম। হঠাৎ ওর জন্য দরদ এমন উতলিয়ে পড়ার কারণটা কি জানতে পারি? তুমি সব সময় আমার সাথে এরকম ভাবে কথা বলো কেন? তোমার থেকে এমন কথা আশা করিনি। তাই আমি কি এতটাই খারাপ? তোমরা একাই তেকে ভালোবাসো নাকি আমি বাসি না? সুগা, আস্তে খা, গলায় আটকে যাবে তো। আস্তেই খাচ্ছি, বড় মার কথা শুনতেই তো গলায় আটকে গেল। আচ্ছা সব বাদ দাও, তুমি বলো হঠাৎ এত ভালোবাসা কোথায় থেকে আসলো তোমার? শোনো না, তের মা নেই আর বাবা থেকেও নেই, তার বর্তমানে ওর কাছে আমরাই তো ওর ভালো মন্দ দেখবো, তাই না? আর ওর তো যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। আমার এক বান্ধবীর ছেলে বিদেশে থাকে, ও এখন দেশে এসেছে, তাই আমাকে বললো ওর ছেলের জন্য একটা মেয়ে দেখতে। তাই আমি তের কথা বলেছি, ওরা বলেছে আজ দুপুরে আসবে। তাই বলি বড় আম্মু, হঠাৎ এত ভালোবাসা কোথায় থেকে আসলো তোমার তের প্রতি? তুমি তো পথের কাঁটা উপড়ে ফেলতে চাচ্ছ, তাই না? সুগা, এটা কেমন কথা বলো তো? সুগা তো ঠিকই বলেছে রোজ, তুমি আমার সাথে কথা না বলে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো না। আর তেরও একটা মতামত থাকবে। সবাই কি বলছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে এটা বুঝতে পেরেছি মামি ইচ্ছা করে আমায় তাড়াতে চাচ্ছে। অসহায়ের মতো ভাইয়ার দিকে তাকিয়ে আছি। উনি খুব মনোযোগ সহকারে খাবার খাচ্ছেন। কিরে, তোর কোনো আপত্তি নেই তো? দেখ, তুই খুব সুখে থাকবি, ছেলের বিয়ের পর তোকে সাথে করে নিয়ে যাবে। কিরে জঙ্কুক, তুই কিছু বলবি না? এখনো চুপ করে থাকবি? আমি আবার কি বলবো সুগা, এটা তো খুব ভালো খবর। আমাদের ফুপুর মেয়ের বিয়ে, আমাদের তো আনন্দ হওয়ারই কথা, তাই না? জঙ্কুক, তোকে না দেখলে কখনো মানুষ চিনতাম না। সুগা ভাইয়া থামো তুমি। আর মামি, আমি রাজি বিয়ে করতে, তুমি সব ঠিক করো। তে পাগল হয়ে গেছিস তুই? রাজি মানে? ভাইয়া আমি রাজি। এই নিয়ে তুমি আর কিছু বলো না প্লিজ। এই বলে রুমের দিকে চলে আসলাম। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে আম্মু? আজ তুমি নেই, আব্বু তো থেকেও নেই। যার জন্য এতকাল অপেক্ষা করেছিলাম, সেই মানুষটাও যে কেমন অচেনা হয়ে গেছে। তে বসে বসে কান্না করছে। তেমা, কোথায় তুই? দরজাটা খোল। জি মামি, বলো। এই নে শাড়ি আর গহনা, তোকে জেনি আর তোর ছোট মামি সাজিয়ে দেবে। আমি যাচ্ছি, সুন্দর করে সাজিয়ে দিও, ওইদিকে অনেক কাজ বাকি। তেমা, কেন রাজি হলি তুই? তুই তো জঙ্কুককে ভালোবাসিস। ছোট মামি, এই জঙ্কুক আমার ভালোবাসার জঙ্কুক না, 3 বছর আগেই হারিয়ে গেছে ছোট মামি। কান্না করতে করতে জড়িয়ে ধরলাম ছোট মামিকে। বেশ অনেকক্ষণ ধরে সাজানো হলো আমায়। একা রুমে বসে আছি, আয়নার দিকে তাকিয়ে। সুন্দর করে সাজানো হয়েছে আমায়। ভাইয়া, তোর জন্য বউ সাজতে চেয়েছিলাম, আর দেখ ভাগ্যের কি পরিহাস, আজ অন্য কারোর জন্য সাজতে হচ্ছে। বিয়ে আমি করব, তোকে মুক্তি দিয়ে যাব। অন্যদিকে কেউ একজন তের বলা কথাগুলো শুনে নিজের মনে হাসতে লাগলো। ঘোমটাটা দিয়ে ছেলের সামনে বসে আছি, বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলাম। খুব কষ্ট হচ্ছে। তোমার ঘোমটাটা সরাও মা। বাহ, মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। বাবা কাই, তোর কি মত? আম্মু, আমারও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো কথাই নেই। আর তে, তোর কি মত? তোমরা যা ভালো বুঝবে। আচ্ছা তে, তুই কাইকে নিয়ে তোর রুমে যা, একটু কথা বলে আয়। ভাইয়ের দিকে তাকিয়ে দেখি খুব খুশি মনে ফোন টিপছে। তোমার নাম তে, তাই তো? জি। তোমাকে দেখতে কিন্তু হট হট লাগে, আমার খুব পছন্দ হয়েছে তোমায়। অন্যদিকে কেউ একজন এগুলো দেখে রেগে আগুন হয়ে যাচ্ছে। তুমি জানো আমার জন্য কত মেয়ে পাগল, শুধু মায়ের কথা শুনে দেশে এসেছি বিয়ে করার জন্য। তুমি বিয়ের পর কিন্তু এমন ঘরোয়ার মতো শাড়ি পরবে না, ছোট ছোট কাপড় পরবা, তাতে তোমায় দেখতে যা লাগবে না, ইস, আমার তো এখনই দেখতে ইচ্ছা করছে। দেখাবে নাকি একটু? অনেকক্ষণ হয়ে গেল, নিচে সবাই অপেক্ষা করছে, চলুন। আরে যাবো তো, তার আগে একটু টেস্ট করতে দাও বেবি। এই বলে এগোতে লাগলো। আমার পেটে হাত দিতেই যাবে এমন সময় দরজায় কড়া নাড়লো কেউ। এতক্ষণে কলিজায় পানি আসলো আমার। উফ, তোমাদের বাসায় কোনো প্রাইভেসি নেই। তবে সমস্যা নেই, বিয়েটা একবার করে নি। কিরে, বিয়ে না হতেই এতক্ষণ রুমে কি করছিলি? সেটা তোমাকে বলবো কেন? মনে হচ্ছে রোমান্টিক খুব তোর হবু হাজবেন্ড।
পাতা না দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। সামনের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করা হলো। রুমে বসে কান্না করছি। সারা সন্ধ্যা রুম থেকে বের হয়নি, রাতেও খাইনি। ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে অনুভব করলাম কেউ আমায় জড়িয়ে ধরে আছে। বুঝলাম এটা ভাইয়া ছাড়া আর কেউ নয়, তাই গায়ের শক্তি দিয়ে ধাক্কা মারলাম। কি পেয়েছো তুমি? আমার সাথে কেন এমন করছো? এত রাতে কেন এসেছো? জানিস না, জড়িয়ে ধরা ছাড়া আমার ঘুম আসে না। তুমি হয়তো ভুলে গেছো আমি এখন অন্য একজনের বউ হতে যাচ্ছি। বিয়ে না হতেই এখন থেকেই জামাইয়ের জন্য ভালোবাসা? ভালো, তবে এখন আমি ঘুমাবো। চুপ কর, না হলে আমার রুমে নিয়ে যাব। বলে জড়িয়ে ধরলো। ছাড়ো আমায়, চিৎকার করবো আমি বলে রাখলাম। আর বলতে পারলাম না, তার আগে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় পাগলের মতো কিস করতে লাগলো। মনে হচ্ছে সব রাগ আমার উপরেই ঝাড়ছে। কিন্তু কিসের জন্য এত রেগে আছে? খুব অস্বস্তি লাগছে আমার। ছাড়ো বলছি আমায়। বাজারে অনেক মেয়ে আছে, ওদের কাছে গিয়ে তোমার খিদে মেটাও। আমার সাথে কেন এমন করছো? তুই কিন্তু বেশি বেশি কথা বলে ফেলছিস। এর ফল তোকে খুব বাজেভাবে ভোগ করতে হবে বলে রাখলাম। কি বা করতে পারো তুমি রাতের আধারে এসে নোংরামি করা ছাড়া? আমাকে ধাক্কা মেরে রেগে মেগে বেরিয়ে গেলেন। আমি নিচে বসে কান্না করতে লাগলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কাম সেরে নাস্তা তৈরি করলাম। একে একে সবাই এসে ডাইনিং টেবিলে বসলো। তারপর সবাই নাস্তা করতে লাগলো। আমি দাঁড়িয়ে আছি। কি রে তে, দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বস, নাস্তা খেয়ে নে। মামির কথা শুনে অবাক হলাম না, বরং ঠোঁটের কোণায় মিথ্যা হাসি আসলো। মানুষ নিজের স্বার্থ হাসিল করার জন্য কত নাটক না করতে পারে, সেটা মামিকে না দেখলে কখনোই বুঝতাম না। নাস্তা সেরে উঠে পড়লাম, রুমের দিকে যাব। ভাইয়ার সামনে বসে থাকার ইচ্ছা নেই। রুমে এসে কান্না করতে লাগলাম। আমার আর ভাইয়ার একটা ছবি আছে, বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। তার মাঝেই ভাইয়ার ডাক পড়লো। ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হবে, তাই ওনার রুমের দিকে গেলাম। দেখেছেন আমায়? না, তোর ভূতকে রেখেছি আমি। বেয়াদব মেয়ে। কেন রেখেছেন সেটা বলুন। বাবা, বিয়ে ঠিক হতেই সাপের 5 পা দেখেছিস? শোন, বিয়েটা এখনো হয়নি, বুঝেছিস? আগে বিয়েটা হোক। কি বলতে চাইছেন আপনি? আপাতত কিছু বলার মুড নেই, আমার মাথাটা টিপে দে। পারবো না আপনি, আপনার জেনিকে ডাকেন। আমায় কেন বলছেন? বাবা, জেনিকে নিয়ে জেলাসও করা হচ্ছে। ভালো তো। মনে মনে কথাগুলো বললো জঙ্কুক। কাকে কখন ডাকবো সেটা তোর থেকে শুনবো না আমি। যেটা বলছি সেটা কর, না হলে ভালো হবে না বলে দিলাম। সাথে সাথেই ঢোক গেলাম আমি। শালা লুচ্চু যখন তখন আমার ঠোঁটের ওপর আক্রমণ করে বসে। তাই আর কথা বাড়ালাম না, ওর মাথা টিপে দিতে লাগলাম। অনেকক্ষণ পর এবার আসি আমি। আমার কাজ আছে নিচে। তোকে যেতে বলেছি আমি, কাজ চোরনি কোথাকার। মোটেও আমায় চোরনি বলবে না, আমি এখন সব কাজ পারি, বুঝেছেন? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি কত কাজ করতে পারিস তুই, অকর্মা ঢেকি মেয়ে। কি বললেন? আমি অকর্মা ঢেকি? দেখাচ্ছি মজা। এই বলে ওনার সব চুলগুলো জোরে জোরে টেনে দিতে লাগলাম। তারপর কিলঘুষি দিতে লাগলাম। হঠাৎ করেই হাতাহাতির মধ্যে ওনার উপর পড়ে গেলাম। বুক দূর দূর করছে, উঠতেও পারছি না। হুঁশটা আমায় চেপে ধরে আছে। কিরে, দম ফুরিয়ে গেল? আর পাচ্ছিস না? অকর্মা ঢেকি বলেই হেসে উঠলেন উনি। ওর হাসির দিকে তাকিয়ে রইলাম। কতদিন পর মানুষটাকে হাসতে দেখলাম। কিরে, এভাবে তাকাচ্ছিস কেন? উনি আমার মুখের সামনে তুড়ি বাজানোর সাথে সাথে হুঁশ ফিরল আমার। তার মধ্যেই জেনি এসে হাজির। তাড়াতাড়ি ভাইয়ার উপর থেকে সরে পড়লাম। এই বেয়াদব মেয়ে, কয়েকদিন পর তোর বিয়ে, আর তুই অন্য আরেকজনের সাথে ফুষ্টি নষ্টি করছিস। তোর মতো মেয়েদের জন্য দেশের ভালো ছেলেরা আর ভালো থাকতে পারে না। তোকে তো হাসি কয়েকটা চড় দেওয়া উচিত। কি বললি তুই? আমি বেয়াদব, আমি খারাপ, আমি ফুষ্টি নষ্টি করি? তাহলে তুই কি? তুই যে সারাক্ষণ ভাইয়ার পিছনে কুকুরের মতো পড়ে থাকিস, আমি বুঝি না? পরের বার আমাকে কিছু বলতে আসার আগে 10 বার ভাববি। জঙ্কুক, এই মেয়েটা তোমার সামনে আমার গায়ে হাত তুললো, তুমি কিছু বলবে না? ও কি বলবে আমায়? চুপ করেছিলাম বলে ভাবিস না আমি দুর্বল, কথাটা মাথায় রাখিস। এই বলেই চলে আসলাম। তোকে তো এইভাবেই দেখতে চাই আমি, ঠিক আগের মতো। জঙ্কুক, তুমি? আমার কাজ আছে জেনি। এই বলে বেরিয়ে গেল জঙ্কুক। দিয়ে তোকে তো আমি দেখে নেব। আমার গায়ে হাত তুলে কাজটা ঠিক করিসনি তুই। তোর জন্য যে সামনে কি কি অপেক্ষা করছে সেটা কিছুদিন পর টের পাবি।
আসবো? আরে সুগা ভাইয়া, তুমি আমার রুমে আসতে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? ভিতরে এসো। কি করছিস তুই? কিছু না। তুই কি সত্যি সত্যি বিয়েটা করবি তে? হঠাৎ এমন প্রশ্ন? যেটা জিজ্ঞাসা করছিস সেটা আগে বল। করব। আর বিয়ে না করার কি আছে? সত্যি তো আমার বিয়ের বয়স হয়েছে। তুই না জঙ্কুককে ভালোবাসিস, তাহলে এত তাড়াতাড়ি হার মেনে নিবি? তুই তো তোর নিজেরটাকে ছিনিয়ে নিতিস, তাহলে এখন কেন হার মেনে নিচ্ছিস? জঙ্কুক ভাইয়া যে এখন আর আমায় ভালোবাসে না ভাইয়া। কে বলেছে জঙ্কুক তোকে ভালোবাসে না? জঙ্কুক তোকে ঠিকই ভালোবাসে, শুধু প্রকাশ করতে চাচ্ছে না। ভালোবাসলে কি ও আমাকে এত কষ্ট দিত বলো? আমার বিয়ের কথা শুনেও চুপ থাকতো? সবকিছুর পিছনে একটা কারণ তোর নিশ্চয় আছে, না হলে যে জঙ্কুক তে বলতে পাগল ছিল সেই জঙ্কুক আজ এতটা পরিবর্তন কেন? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি বোঝাতে চাচ্ছি তুই বিয়েটা করিস না, ব্যাস। কিন্তু কেন? কারণ জঙ্কুক তোকে ভালোবাসে। কিভাবে বুঝবো ভাইয়া এখনো আমায় ভালোবাসে? দেখ, তোকে মামি মা ভালো মন্দ খেতে দেয় না, আর জঙ্কুক সেদিন খাবার খারাপ বলে তোকে খাইয়ে দিল। তোর কাজ করতে কষ্ট হয়, তাই খাবার মজা হওয়ার সত্ত্বেও কেন বললো খাবার মজা হয়নি? তোকে যেন আর রান্না করতে না হয়। বুঝিস না তুই কেন এমনটা করলো? বুঝেছি ভাইয়া, তাহলে কি করতে হবে আমাদের? জঙ্কুকের মুখ থেকে ভালোবাসি কথাটা বের করতে হবে। কিন্তু কিভাবে, কি করব আমরা? তাহলে শোন। বুঝেছিস তো কি কি করতে হবে তোকে? বুঝেছি। তাহলে কাল থেকে এক নতুন থেকে দেখবে জীবন জঙ্কুক। সকাল 9টা বাজে, সবাই নাস্তা করছে, তারই মধ্যে চেহব বলে উঠলো, সবাই এখানে আছো, তেকে তো দেখছি না। তে কোথায়? নবাবজাদির বিয়ে ঠিক হয়েছে, তাই সাপের 5 পা দেখেছে আঙ্কেল। জেনি, তের ব্যাপারে এভাবে কথা বলতে পারিস না তুই। তে যা ইচ্ছা তাই করবে, তাতে তোর কি সমস্যা? ধুর, ভাল লাগে না প্রত্যেক দিন নাস্তা খাওয়ার সময় এই তের কথা না বললেই কি নাই। তোরা চুপ করবি? মেয়েটা তো এমন দেরিতে ঘুম থেকে ওঠে না। আজ কি হলো? কোনো সমস্যা হয়নি তো? তার মধ্যেই সিঁড়ি বেয়ে আসছে তে। না মামু, তোমার বোনজির কিছুই হয়নি। সবাই তের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। জঙ্কুক তো অবাকের উপর আরো অবাক, কারণ তে আগে যেমন টি শার্ট পরতো, আজ এত বছর পর তে আগের মতোই টি শার্ট পরেছে, সাথে চুলগুলো ঝুঁটি বেঁধে হালকা সেজেছে। কি হলো, সবাই এমন করে তাকিয়ে আছো কেন? মনে হয় আজ প্রথম আমায় দেখলে। না রে মা, তোকে আগের রূপে দেখলাম এতদিন পর। খুব খুশি হয়েছি আমি তোকে আগের মতো দেখে। আয় নাস্তা করবি। জেনি মামিমা তো রাগে একাকার, তা বেশ বুঝতেই পারছি। ভাইয়া যে এখনো তাকিয়ে আছে সেটাও লক্ষ্য করছি। আমি আমার মতো খাচ্ছি আর সুগা ভাইয়ের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছি আর হাসাহাসি করছি। এটা কোনো আড্ডা রুম নয় যে এভাবে আড্ডা দিবি তোরা। ও মা, জঙ্কুক তুই রেগে যাচ্ছিস কেন? আমরা তো শুধু কথাই বলছি। ভাইয়া, আমার হাতে খুব ব্যথা, একটু খাইয়ে দাও তো। কেন দেব না, এই নে, হা কর। ভাইয়া খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি বেশ আরাম করে। ভিতরে ভিতরে যে আর একজন রাগে জ্বলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছি আমরা। সুগা, কি শুরু করলি তোরা? ওর কি হাত নাই যে খাইয়ে দিতে হবে? রেগে মেগে চলে গেল জঙ্কুক। তারপর আমরাও চলে গেলাম। বাসার ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি, তার মাঝেই কায়ের আব্বু আসলো। কেমন আছেন বিআই সাহেব? হঠাৎ না বলে? আরে রাখেন, আপনার ভালো। আপনাদের মেয়ে যে প্রেমিক আছে সেটা কেন লুকিয়েছেন আমাদের থেকে বলুন? মানে বুঝলাম না। আর কায় কোথায়? নাটক করেন আপনি। আর কায় কোথায় জিজ্ঞাসা করছেন? কায় হসপিটালে ভর্তি। হসপিটালে মানে কি বলছেন এসব? তের প্রেমিক কাল রাতে কাইকে একা রাস্তায় পেয়ে বেধড়কভাবে মারধর করেছে, তারপর হুমকিও দিয়েছে যদি তেকে বিয়ে করতে আসে তো জীবন নিয়ে আর বিদেশে ফিরে যেতে পারবে না। তাই আমি এই বিয়ে ভাঙতে আসলাম। এই বিয়ে হবে না, এই বলেই চলে গেল। হঠাৎ তের মামি তের চুলের মুঠি ধরে বলল, হারামজাদি, তলে তলে খালে প্রেমিক বানিয়ে ফেলেছিস। কোন সেনাগর তোর? আহ মামি, লাগছে, ছাড়ো আমায়। আমার কোনো প্রেমিক নেই। না থাকলে কাইকে কে মেরে হুমকি দিল? কে? রোজ ছাড়ো ওকে। তোমার ভাগ্নি কার সাথে প্রেম করে আগে জিজ্ঞাসা করো। বিশ্বাস করো মামু, আমি এসবে কিছুই জানি না। তে, তুই কান্না করবি না বলে রাখলাম। চল আমার সাথে। কোথায় যাবি তোরা? তেকে নিয়ে ঘুরতে যাবো জঙ্কুক। এই বলে তের হাত ধরে বেরিয়ে গেল সুগা।
তুই বেশি বেড়েছিস তে। তোর পাখনা কিভাবে কাটতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই বলে ওদেরকে ফলো করতে লাগলো জাংকুক। তোমার ভাগ্নি আজকে বাড়িতে আসুক, দেখে নেব আমি। ভাইয়া, কি মনে হয় তোমার মাছ স্টোভ গিলেছে তো? আরে গিলেছে, কিভাবে বুঝলে তুমি? তোর ঠিক পিছনেই মুখে বই দিয়ে আমাদের ফলো করছে। পিছনে তাকাস না, বুঝে যাবে। কি খাবি তুই? তুমি যা খাবে আমিও তাই খাবো। তোমার পছন্দই আমার পছন্দ। তে জাংকুককে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল। ওইটা আমাদের জন্য একটা কাপল মেনু থেকে সবচেয়ে ভালো যে আইটেমটা সেটা নিয়ে আসেন। ওকে স্যার। দুজনে একসাথে বসে খাচ্ছি, তারপর আইসক্রিম খেয়ে অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। সবটা সময় জাংকুক ফলো করে গেছে আমাদের। রুমে শুয়ে আছি, হঠাৎ ভাইয়া রুমে ঢুকে দরজাটা আটকে দিল। ভাইয়া তুমি এত রাতে এখানে কেন আসলে? কেন, সুগাকে আশা করেছিলিস বুঝি? সুগা ভাইয়াকেই তো আশা করেছিলাম। সুগা ভাইয়া খুবই ভালো। সুগা আসলে কি করতি? আড্ডা দিতাম, খেলতাম, অনেক কিছু করতাম। সুগার সাথে যা যা করতি এখন আমার সাথে সব করবি। মানে কোথায় তুমি আর কোথায় সুগা ভাইয়া? আমার তো সুগা ভাইয়াকেই চাই। আর বলতে পারলাম না, তার আগেই দেওয়ালের সাথে চেপে ধরলো আমায়। কি করছেন, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আমি ধরলেই ব্যথা পাস, আর সুগা ধরলে বুঝি খুব মজা লাগে? কি বলছো এগুলো তুমি? ছি। কাল থেকে তুই সুগার সাথে কথা বলবি না আর। কেন বলবো না? আমি বারণ করছি তাই। তোমার কথা শুনবো কেন আমি? আমি সুগা ভাইয়ার সাথে কথা তো বলবোই। রাগাস না আমায়। কেন, কি করবে রাগলে? আর বলতে পারলাম না, তার আগে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আমার। She'd kick you out if she ever knew about all the you tell me that you do. শুনে রাখ, আমার কথার নড়চড় হলে এর থেকেও বড় শাস্তি পাবি তুই। এই বলে হনহন করে বেরিয়ে গেল। জিয়ন জাংকুক, তুমি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছ রীতিমতো। সামান্য এতটুকুতেই এই অবস্থা। তোমার সামনে যে আরো কিছু ঘটবে তখন কি করবে? আমার ভাবনার মাঝে সুগা ভাইয়া এসে বলল, তে কাইকে আর কেউ নয়, জাংকুক মেরেছে। কি কি বলছো তুমি? আমি ঠিকই শুনেছি। কায়ের কাছে আজ গিয়েছিলাম আমি। সব জিজ্ঞাসা করার পর প্রথমে বলতে রাজি হয়নি যে কে মেরেছে। পরে বলেছে জাংকুক নাকি ওকে ডেকে নিয়ে গিয়ে মেরেছে। আর এটাও বলেছে জাংকুক নাকি 24 ঘন্টা তোকে ফলো করে। কি, আমাকে ফলো করে মানে? কিন্তু কিভাবে? সেটাই তো, কিভাবে ও তোর উপর নজর রাখছে? আচ্ছা, জাংকুককে দেখলাম বেরিয়ে যেতে। তার মধ্যে আমাদের খুঁজে বের করতে হবে কিসের সাহায্যে তোকে ও ফলো করে। ভালো করে তোর ঘরটা দেখতে হবে আমাদের। আচ্ছা বলে কাজে লেগে পড়লাম। সবকিছু খুঁজলাম, সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি। ক্লান্ত আর হতাশ হয়ে দুজনেই বসে পড়লাম। এখন কি করব ভাইয়া? আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না। আমার বিশ্বাস তোর ঘরে কিছু আছে যেটা সাহায্যে তোর প্রতি নজর রাখে। সেটাই তো। 1 মিনিট, কাই বললো 24 ঘন্টা। তার মানে তুই তো 24 ঘন্টা রুমে থাকিস না, বাহিরেও তো থাকিস। জাংকুকের পক্ষে সম্ভব না সব জায়গায় কিছু ফিট করা। তার মানে তোর কাছেই আছে, যেটা সাহায্যে ও সব কিছু দেখে। আমার কাছে মানে বুঝলাম না। তে আমি জানি তোর গলার চেনটা তোর আম্মুর না। ওই দিন তুই মিথ্যা বলেছিলি। আমি বুঝতে পেরেছি এই চেনটা তুই কোথায় পেয়েছিস। ভাইয়াকে বলাটা ঠিক হবে? কি রে, এত কি ভাবছিস? বল সত্যিটা। দেখ, এটা জানা খুব দরকার। ভাইয়া, চেনটা আমার না। যেদিন জাংকুক ভাইয়া দেশে ফিরেছে ওই দিনই রাতে ঘুমিয়েছিলাম আমি। মাঝরাতে মনে হয়েছিল কেউ আমার রুমে আছে, তাই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি কেউ নেই। পরে হঠাৎই গলায় হাত গেল আর দেখতে পাই এই চেনটা এবং টেবিলে রাখা একটা চিরকুট, যাতে লেখা ছিল আমি চেনটি গলা থেকে খুললে জাংকুক ভাইয়ার ক্ষতি হবে। তাই আর কি। এবার বুঝলাম। কি বুঝলে? দেখি চেনটা খোল। হাতে নিয়ে ভালো করে দেখার পর দেখলাম হুকের পাশে ছোট্ট একটা কালো পুঁথি। আমার বুঝতে বাকি রইল না যে এটা ক্যামেরা। এই দেখ ক্যামেরা, যার সাহায্যে জাংকুক সব সময় এত সহজেই তোকে দেখতে পায়। আমি তো অবাক, এত শয়তান ছেলে। আচ্ছা আমি যে শাওয়ার নিই, তার মানে ছিছি, কি লুচ্চা ছেলে। শোন, চেনটি গলায় রাখ আর নেক্সট প্ল্যান শোন।
এবার তাহলে আসি। কাল ন্যান্সির জন্মদিন, তাই সবাই কেনাকাটা করার জন্য মল থেকে লোক আনিয়েছে অনেক ড্রেস শাড়ি নিয়ে। সবাই সবারটা পছন্দ করছে, তার মধ্যে আমি একটা শাড়ির দিকে হাত বাড়াবো তার আগেই জেনি টান মেরে নিয়ে গেল। এটা কি হলো? তুই আমার পছন্দ করা জিনিস নিলি? তোর নাম লেখা আছে, আমি পছন্দ করেছি তাই আমি নেব না? আগে আমি দেখেছি। অনেকক্ষণ কথা কাটাকাটির পর মামি বলল, দে, তুই বেশি করছিস, এটা জেনিকে দিয়ে দে। কেন দিব? আমি আগে দেখেছি। জেনি, তুই কেন তোর পছন্দ করা জিনিস নিচ্ছিস? আমি পছন্দ করেছি সুগা, তাই আমি নেব। না, এটা আমি নেব। এক পর্যায়ে জঙ্কুক আসলো। ভাইয়া, শাড়িটা আমি পছন্দ করেছি, দেখো না। এখন জেনি বলে ও নেবে, তুই শাড়িটা আমায় নিয়ে দে। এই শাড়ির দাম জানিস কত টাকা আছে তোর কাছে? তুই নিয়ে দিবি, সবাইকেই তো দিচ্ছিস। সবাই আর তুই এক না, তুই বাড়ির কাজের মেয়ে, শাড়িটা জেনিকে দিয়ে দে। না, এটা আমি নেব। কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাক। এক টান দিয়ে শাড়িটা কেড়ে নিল জঙ্কুক। জেনি, ধর এটা, তুই পরিস। জঙ্কুক, এমনটা না করলেও পারতিস তুই। সুগা, তোর দরদ লাগলে তুই কিনে দে না। দেবই তো কিনে। তে, তুই আর একটা পছন্দ কর। না ভাইয়া, আমি নেব না। মন খারাপ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জেনি এসে বলল, কি তে, জঙ্কুক নাকি তোকে ভালোবাসতো, এখন কোথায় গেল ভালোবাসা? দেখেছিস, আমায় নিয়ে দিল আর তোকে মারলো। জঙ্কুক তোকে না, আমায় ভালোবাসে, তাই তো আমায় শাড়িটা দিল। মন খারাপ করে বসে রইলাম। তে, মন খারাপ কেন তোর? সুগা ভাইয়াকে সবকিছু খুলে বললাম। এই জন্য মন খারাপ? আচ্ছা, তুই গিয়ে জেনিকে বলাই যে ওই শাড়িটা জঙ্কুক নিজে তোকে পরিয়ে দেবে। কি করে সম্ভব ভাইয়া? শোন, বুঝেছিস তো? আমি এক্ষুনি জেনিকে বলে আসছি। এক দৌড়ে জেনির কাছে চলে গেলাম। কি হলো, কষ্ট পাইছো বুঝি? সরি বলতে এসেছো? বাজি ধরতে এসেছি। মানে? মানে কাল শাড়িটা তুমি না, আমি পরবো, আর জঙ্কুক নিজে পরিয়ে দেবে আমায়। জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি তুমি? স্বপ্ন না, সত্যি করে দেব। তৈরি থেকো তুমি, আমি গেলাম। সারা রাত চিন্তায় ছিলাম, বড় গলায় তো বলে আসলাম, ভাইয়া যদি সত্যি শাড়িটা না পরাই তখন কি করব। এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম আমি। পরের দিন সকালবেলা, ভাইয়া, আমরা যদি হেরে যাই? আরে বোকামি, এত ভাবছিস কেন তুই? আমি আছি তো, দেখি কি করা যায়, তুই চিন্তা করিস না। আসতে পারি? আরে সুগা, আমার রুমে আসতে বুঝি অনুমতি লাগে? নিলাম আরি। তুই তো ঠিক মতো আমার সাথে এখন আর কথাও বলিস না, তাই আরি। তোর সাথে কথা বলার জন্য তো তে আছে। বাবা, খেতে আছে মনে হচ্ছে। তা তো আছেই, তো কেন আসলি বলে ফেল। তোর ঘরে কি আসতে পারি না আমি? পারিস, তবে সচরাচর আসিস না, তাই তো। বল কি দরকার? জেনির থেকে নিয়ে শাড়িটা তেকে দিয়ে দে। তুই তো জানিস মেয়েটা কিছু চাইলে আর না পেলে খুব কষ্ট পায়। কথা বলা শেষ? শেষ। তাহলে এবার আসতে পারিস। জঙ্কুক, তুই আমায় এভাবে তাড়িয়ে দিচ্ছিস? তোর চামচাগিরি শেষ হয়েছে তাই যেতে বললাম। সুগা আর কিছু না বলে চলে গেল। কিরে ভাইয়া, জঙ্কুক রাজি হয়েছে তো? না রে, বুঝতে পারছি না কি করবো এখন। ভাইয়া, তুই মন খারাপ করিস না, আমরা হেরে যাব না, দেখে নিস। কিন্তু কি করবি তুই এখন? দেখে যাও আমি কি করি। আচ্ছা, সময় তো হয়ে গেছে, তুই যা, তৈরি হয়ে নে। তুমি কি করবে? আমিও তৈরি হব। বেশ কিছুক্ষণ পর জঙ্কুক আর সুগা তৈরি হয়ে আসে। সবাইও তৈরি হয়েছে। জন্মদিনের পার্টিটা সেন্টারে হবে। জঙ্কুক আর সুগা কথা বলছে। নুপুরের শব্দে দুজন সামনের দিকে তাকাতেই চোখ উপরে উঠে গেল। জঙ্কুক তো রীতিমতো প্রেমে হাবুডুবু কাটছে। তে সাদা রঙের একটা পাতলা শাড়ি পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে সেজেছে দেখতে, মাশাআল্লাহ। উফ, জঙ্কুক, দেখে যা লাগছে না আজকে, পুরাই রসমালাই, খেয়ে ফেলতে মন চাচ্ছে। দেখ দেখ, তে নাভির নিচে একটা তিল, পুরাই মাখন, ওর পেটটা। আর বলতে পারলাম না, তার আগে জঙ্কুক আমার মুখ চেপে ধরলো। চুপ শালা লুচ্চা, আর একটা কথা বলবি তো খুন করে ফেলবো। ও তোর বোন হয়, ফুফাতো বোন, বুঝলি? আজকে তোকে মেরে ফেলবো আমি। তার মধ্যেই তে এসে হাজির। দেখো তো আমায় কেমন লাগছে। তে, তোকে আজকে জাস্ট মাখনের মতো লাগছে। কিরে ভাইয়া, তুই কিছু বলবি না? কেমন লাগছে আমায়? পেতনির মতো লাগছে। এই বলে আমার হাত ধরে উপরে নিয়ে আসলো। যাক, অবশেষে পাখি এসে খাঁচায় ধরা দিল।
আমাকে এখানে নিয়ে আসলে কেন? শাড়িটা খোল। কি? শাড়ি খুলতে বলেছি, খোল তাড়াতাড়ি। কিন্তু কেন? এটা কেমন শাড়ি পরছিস তুই? না পরলেও তো পারতিস, সব দেখা যাচ্ছে। আমার তো এটা ছাড়া আর কোনো শাড়ি নেই, তাই তো কালো শাড়িটা নিতে চেয়েছিলাম, তুইও তো দিলি না, উল্টে মেরেছিস আমায়। ওকে দাঁড়া, আসছি আমি। জেনি, আসতে পারি? আরে জঙ্কুক, তুমি নিশ্চয়ই আমাকে ডাকতে এসেছো। দাঁড়াও একটু, আমি রেডি হইনি। কালকে শাড়িটা কোথায়? ওই তো ওখানে। কেন বলো তো? তোর তো আরো শাড়ি আছে, ওখান থেকে একটা পরে আয়। এটা আমি তোর জন্য নিয়ে যাচ্ছি, ওর পরার মতো কিছু নেই। আরে জঙ্কুক, শোনো শোনো বলছি। তার আগে জঙ্কুক চলে গেল। জেনির রাগে ইচ্ছা করছে ওই তেকে মেরে ফেলতে। এই নে, এটা পরে নে। কিভাবে পরবো? কিভাবে পরবি মানে? আগেরটা যেভাবে পরেছিস এটাও পরে নে। আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া, ওটা মামি পরিয়েছে, এখন উনি তো নেই, চলে গেছে। শাড়ি পরতে পারিস না তাহলে পরছিস কেন শুনি? এভাবে বকছিস কেন? আমার কি ইচ্ছা করে না পরতে? আচ্ছা এদিকে আয়, শাড়িটা খোল। আমিও শাড়িটা খুলে ফেললাম। তোকে এভাবে দেখে যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই সুগা, কোথায় গেলি? সুগা দরজার সামনে দাঁড়িয়ে বলল, বল কেন ডেকেছিস? তেকে শাড়িটা পরিয়ে দে। আমি তো পারি না, তুই পরিয়ে দে। আমি আছি এখানে, হেল্প লাগলে বলিস, করে দেব। কি রে, আর কতক্ষণ এভাবে দাঁড় করিয়ে রাখবি? ব্লাউজ আর পেটিকোটটা তুই পরে আয়। পরেছি, এবার শাড়ি পরিয়ে দে। অন্যদিকে, আরে আরে জেনি, কোথায় যাচ্ছিস? জঙ্কুকের রুমে। জঙ্কুক তো ব্যস্ত আছে এখন, পরে আসিস। কি এমন কাজে ব্যস্ত শুনি? তেকে শাড়ি পরিয়ে দিচ্ছে ভিতরে। কি? এটা হতে পারে না, মিথ্যা বলছো তুমি। দাঁড়া দেখাচ্ছি। দরজাটা একটু ফাঁক করে দিল সুগা। জঙ্কুক শাড়ি পরাচ্ছে, এখন কুচিটা ঠিক করে দিচ্ছে। দেখেছিস তো? জেনি রেগে মেগে চলে গেল। সুগা হেসে দিল। পড়ানো শেষ হলে এবার চল, ওকে বলে দৌড়ে বেরিয়ে আসলাম। ওই জেনি, দেখো আমি তো বাজিতে জিতে গেলাম, তুমি হেরে গিয়েছো, হেরো কোথাকার। জঙ্কুক সবকিছু দেখছে আড়াল থেকে। পাগলি মেয়ে একটা, আমি তো জানতাম সমস্ত কিছু তোর সাজানো। ইচ্ছে করে আমার হাতে শাড়ি পরেছিস।